হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। বলেছিলাম যে 15ই আগস্টের পর থেকে ধীরে ধীরে তোমাদের ক্লাসগুলো না আমি শুরু করব। আজকে প্রথম ক্লাস নিচ্ছি। তো বলেছিলাম যে আমি 3টে সাবজেক্টের ক্লাস তোমাদের মূলত নেব। সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্স। ক্লাসগুলো তোমরা প্রথম থেকেই ফলো করো এবং এতে কি রকম থাকবে, এক একটা চ্যাপ্টার কয়েকটা এপিসোডে হবে। আমি বলে দিচ্ছি একটু, সব ক্ষেত্রেই মোটামুটি এইভাবে হবে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও তাই, অঙ্কের ক্ষেত্রেও তাই, এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও সেটাই ঘটবে। তো যাই হোক, সেইটা করার পর যেদিন লাস্টটা হবে সেদিন আমি এই গোটা চ্যাপ্টারটার হাইলাইটটা বলে দেবো এবং কোন অংশটা, আমি এর আগের এপিসোডেই বলেছিলাম 80-20, অর্থাৎ 20% পড়লে পারেই 80%-এর অ্যান্সার করা যাবে, সেইটা আমি এপিসোডের লাস্টে, অর্থাৎ আমার এই চ্যাপ্টারটা লাস্টে যে এপিসোডটা হবে সেই এপিসোডটাতে বলে দেবো। তাই আশা করব তোমরা প্রথম থেকেই আমার সাথে থাকবে। আজকে আমি শুরু করছি ক্লাস 10-এর গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটা। কারণ 10-এর পরীক্ষা সামনে চলে এসছে, সবার পরীক্ষাই চলে এসছে। ক্লাস 10-এর ক্ষেত্রে যেহেতু মাধ্যমিক, তাই আমি ক্লাস 10 থেকেই শুরু করছি, ধীরে ধীরে ক্লাস 9-এও চলে আসবে। তো গ্যাসের আচরণ বলতে গেলে গ্যাসটা কি? পদার্থের 3টে অবস্থা। প্রথম অবস্থাটা হচ্ছে কি কঠিন, দ্বিতীয় তরল, তারপরেরটা হচ্ছে গ্যাসীয়। এবার কঠিন অবস্থা কিরকম ভাবে হয় দেখো, প্রত্যেকটা পদার্থ হাজার কণিকা নিয়ে গঠিত। এই কণিকাগুলোর মধ্যে সংশক্তি বা আসঞ্জন যে বলটা, তার টানটা যখন প্রচন্ড বেশি হয়, সেই মুহূর্তে কি হয়, সে একটা নির্দিষ্ট আকার, আয়তন, আকৃতি পেয়ে যায়। তখন সেটা হয়ে যায় কঠিন পদার্থ। যখন এই টানটা অনেকটা কমে যায়, পদার্থের অণুগুলোর মধ্যে টানটা কমে যায়, তখন তাদের যে পাত্রে রাখবো সেই পাত্রের আকারটা ধারণ করে, অর্থাৎ তখন হয়ে যায় সেটা তরল পদার্থ। এবং এই টানটা খুবই কম যখন হয়ে যায়, তখন যে পাত্রে রাখবো গোটা পাত্রের আকারটাই ধারণ করে নেবে, এবং গোটা পাত্র জুড়ে যতটুক পরিমাণই রাখে না কেন গোটা পাত্রটার আকার ধারণ করে নেবে, তখন সেটা গ্যাসীয় পদার্থ হয়। তো এই গ্যাসীয় পদার্থের আরো বেশ কিছু আচার আচরণ করতে গেলে আমাদের প্রথম চ্যাপ্টারের হাইলাইটস গুলো করছি, কারণ ডিটেলসে করালে বহুত টাইম লেগে যাবে। সেই জন্য আমি মূলত হাইলাইটস গুলোকেই করাচ্ছি, তা সত্ত্বেও অঙ্কগুলোকেও করাবো। তো আমরা যেটা বলছি যে এইটা যখন করতে যাব, তখন আমাদের প্রথমত আমরা যেটা বলবো, আলোচনা করবো যে গ্যাসের চাপটা কি দেয়। দেখো, একটা বেলুন আমরা নিলাম, বেলুন নিয়ে তার মধ্যে ফু দিলাম, ফু দেওয়ার পরে বেলুনটাকে বাঁধলাম। এবার দেখো, বেলুনটাকে যখনই আমি এভাবে চাপ দিই, তখন কি হয়, একদিকে সাইডটা অন্যরকম হয়ে যায়, অর্থাৎ ধীরে ধীরে বেড়ে যায়। বেলুনটা কি হয়, এটা যদি বেলুন হয়ে থাকে, এটা যদি বেলুন হয়, আমি যখন চাপ দিব তখন দেখা যাবে আমার চাপটা এখানে পড়লে বেলুনটা এই দিকে ফুলে গেছে, বা এই দিকটায় ফুলে গেছে, এরকম ফুলে গেছে। তার মানে কি, গ্যাসীয় অণুগুলি এর মধ্যে যা আছে তা বেলুনের গায়ে এই চাপগুলো প্রয়োগ করতে, ফলে বেলুনটা ফুলে যাচ্ছে। তাই এই গ্যাসের চাপ বলতে আমরা কি বলবো? গ্যাসের চাপ বলতে আমরা বলি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকেই আমরা নাম দিচ্ছি চাপ। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকেই আমরা নাম দিচ্ছি চাপ। তাহলে গ্যাসের ক্ষেত্রে কি বলবো? গ্যাসের চাপ সমান সমান কি? চাপ সমান সমান কি হচ্ছে? চাপ সমান সমান বলবো প্রযুক্ত বল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এইবার যে জিনিসটা আমাদের প্রয়োজন হচ্ছে, তারপরে এটার যদি চাপের একক যদি বলি তাহলে কি হবে? সিজিএস পদ্ধতিতে যদি চাপের একক বলি তাহলে কি হবে? প্রযুক্ত বলের একক বাই ক্ষেত্রফলের একক। চাপের একক এইভাবেই আমি নিয়োগ করব। প্রযুক্ত বলের এককটা কি? বলের একক আমরা যদি বলি, আমরা সিজিএস পদ্ধতিতে যদি যাই, তাহলে পরে বলের এককটা কি? ডাইন। বলের একক ডাইন, আর ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কয়ার। তাহলে পরে আমরা চাপের একক কি হলো সিজিএস পদ্ধতিতে? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ইজিলি। ঠিক তেমনি ভাবে যদি এটা আমরা এসআই পদ্ধতিতে যাই, বলের এককটা কি হলো? প্রযুক্ত বলের এককটা নিউটন, নিউটন। আর এইটা কি হচ্ছে? ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তাহলে আমার কি হয়ে গেল? নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আমরা পাস্কালও বলে থাকি। এটা আমাদের খুব প্রয়োজন হয়ে পড়বে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তাহলে আমরা চাপটা বুঝলাম। এবার চাপের পর বলবো, আমরা যেটা বলবো, আমাদের এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস আমাদের লেগে যায়।
ভাইটাল কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে কি রকম। দেখো আমরা বায়ুর চাপের কথা বলে থাকি, বায়ুর চাপ কি দিয়ে মাপা হয়? ব্যারোমিটার। তাহলে এই যে ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা থাকে, বায়ুর চাপটাকে কি বলবো? আমাদের কি চাপটা হচ্ছে যে গ্যাসের প্রমাণ চাপটা কাকে বলবো? 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপটা প্রয়োগ করে সেটাই হচ্ছে আমাদের প্রমাণ চাপ। 76 সেন্টিমিটার পারস্তম্ভ, তোমরা ক্লাস 7এই পড়ে এসেছিলে যে টরিসলির শূন্যস্থান, সেখানটায় কি ছিল যে টরিসলি কি করলো, এরকম একটা ফাঁকা নলের মধ্যে পারদ ভর্তি করলো, করে একটা পাত্রের মধ্যে এইখানে আঙ্গুল দিল, দিয়ে রেখে দিল। তখন দেখা গেল যখন পারদের মধ্যে পারদপূর্ণ পাত্রটা ছিল তার মধ্যে যখন ডুবিয়ে দিল, এই পারদ কিছুটা নেমে এসে এইরকম জায়গায় নেমে এসে স্থির হলো। যেই দিকে নড়ালো সেই দিকেই নড়ালে পারে দেখছে যে পারদটা এই অবধিই থাকছে। এটা হচ্ছে 76 সেন্টিমিটার ছিল। তখন বলা হলো এই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপটাই হচ্ছে আমাদের প্রমাণ চাপ। এই প্রমাণ চাপটা আমরা নিয়ে নেব। এর এককটা হচ্ছে ডাইন পার বর্গ সেন্টিমিটার, এর আগেই আমরা করেছি। এইবার আমরা মূল জায়গাটা চলে যাচ্ছি। এই চ্যাপ্টারের যে জায়গাটা আরো আমাদের ছিল সেই ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ তাতে আমাদের বেশ টাইম লেগে যাবে। আমরা এবারে আসছি, দেখো এই গ্যাসের চাপ সংক্রান্ত বেশ কিছু সূত্র আমাদের এই চ্যাপ্টারে আছে। প্রথমত হচ্ছে বয়েলের সূত্র, দ্বিতীয়ত চার্লসের সূত্র। তো আমরা বয়েলের সূত্রটা বলছি। বয়েলের সূত্রটা কি রকম? বয়েল বলল স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত। আর একবার বলে নি, বলছে কি স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। দেখো অঙ্কের ভাষায় আসছি আমরা। অঙ্কের ভাষায় আসার আগে একটু বলে দিচ্ছি, দেখো আমাদের এখানটায় কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি। কিরকম সাংকেতিক চিহ্ন? চাপ, চাপ, এটাকে আমরা কি লিখছি? চাপটা, চাপটাকে আমরা কি লিখবো? চাপের ইংরেজি প্রেসার, চাপের ইংরেজি হচ্ছে প্রেসার, প্রেসার। এটাকে আমরা প্রথম ওয়ার্ডটা কি? পি, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করব। চাপ, ভর, ইংরেজি কি? মাস, এটা হচ্ছে এম। লক্ষ্য করে দেখো, তুমি যদি ইংরেজি গুলো জেনে যাও তাহলেই কিন্তু বাংলাটা অটোমেটিক জেনে যাচ্ছে। চাপের ইংরেজি প্রেসার, প্রেসারের ভরের ইংরেজি মাস, এম। তারপরে কি? টেম্পারেচার, তাপমাত্রা, যেগুলো লাগে সেই কথাই আমি বলছি। তাপমাত্রা, টেম্পারেচার। প্রথমটা টি, তাহলে আমরা এটা টি দিয়ে ডিনোট করব। এরকম করে আমরা এই পি, এম, টি এগুলো মোটামুটি ভাবে স্থির, এগুলো কিন্তু কোনো পরিবর্তিত হয় না। ইন্টারন্যাশনালি এই এককগুলো আমরা এই ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করে থাকি। টি বললে তাপমাত্রা, এম বললে ভর, টি বললে প্রেসার। তাহলে আমরা এখন দেখছি, দেখো আমরা কি করছি। এইবার আমরা যেটা করছি সেইটা আমরা কি করছি, বয়েলের সূত্রটা তাহলে কি বললো? কোন স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা ভেদের মতো যদি করি, তাহলে কার সাথে কে পরিবর্তন হচ্ছে? ভি। আয়তনটা পরিবর্তিত হচ্ছে চাপের সাথে, ভি সমানুপাতিক 1/p, বা এটা ব্যস্তানুপাতিক হলো যেহেতু এটা 1/p। যখন যখন কে স্থির, যখন কে কে স্থির থাকলো, তাহলে আমার টেম্পারেচারটা কোনো পরিবর্তন হলো না, আর ভরটা কোনো পরিবর্তন, এম কনস্ট্যান্ট। আমরা এখানটায় তাহলে দুটো জিনিস কি কনস্ট্যান্ট পাচ্ছি। একটা হচ্ছে গ্যাসের ভর মাস এম, গ্যাসের ভর এম, এইটা কনস্ট্যান্ট। আর একটা হচ্ছে গ্যাসের তাপমাত্রাটা। তাহলে স্থির উষ্ণতায় উষ্ণতাটাকে স্থির রাখলে গ্যাসের আয়তনটা তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এটাকে যদি আমরা একটু ইয়ে করি তাহলে কি হবে? ভি সমানুপাতিকটা উঠে গেলে তোমরা জানো যে কোনো একটা ধ্রুবক নিতে হয়। এখানটায় ধ্রুবক রাশি নিলাম কে বাই পি, অর্থাৎ আমরা যদি একটু অন্যভাবে দেখি তাহলে কি হচ্ছে? পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক। পিভি সমান সমান ধ্রুবক। এটা হচ্ছে বয়েলের সূত্র থেকে পেলাম। এইখানটায় আমরা দেখবো কে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক। কে কনস্ট্যান্ট নিয়েছে, এখানে ভেদ ধ্রুবক যেটা আমরা ব্যবহার করি সেইটাই আমরা নিয়েছি। তাহলে পিভি সমান সমান কি হলো? কে হলো। তাহলে এইরকম যদি দুটো পাত্রে নিই, ধরো একই পরিমাণ গ্যাস, একই গ্যাস, একটা গ্যাসের ক্ষেত্রে আমি কি করলাম? চাপটা দিয়ে দিলাম
এবার চাপটা ধরে নিচ্ছি P1। সেই মুহূর্তে এইরকম আমি একটা পাত্র নিলাম, এই পাত্রে যখন আমি উপর থেকে এইখানে চাপ দিচ্ছি, এই চাপটা কি দিচ্ছি P1, তখন এর আয়তনটা এতটা থাকছে, অর্থাৎ আয়তনটা সেই মুহূর্তে V1। তাহলে P1 × V1 = বয়লের সূত্র বলছে ধ্রুবক। আবার এই চাপটাকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এখানে নিয়ে চলে আসছি। এবার চাপটা বেড়ে গেছে, বেড়ে এখানে চলে গেল, তাহলে পরিবর্তিত চাপটা কত P2। তাহলে P2, তাহলে আয়তনটাও নিঃসন্দেহে কমে গেছে, তাহলে আয়তনটা পরিবর্তিত আয়তন V2। তাহলে আমরা কি করতে পারি, ওই একই গ্যাসের ক্ষেত্রে গ্যাসের দেখো ভরটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাহলে P2 V2 = K। তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে গেল, এই ফর্মুলাটা একটু পরিবর্তিত করে হয়ে যাচ্ছে P1 V1 = P2 V2 = K। আমরা বলি তাহলে আমাদের এইটা একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল, P1 V1 = P2 V2। এই ফর্মুলা দিয়ে আমরা মূলত অঙ্কগুলো করব। এইবার দেখো বেশ কিছু কোশ্চিন এখানটা আছে, সত্যি কি বয়েলের সূত্রে এরকম হয় যে চাপ কমলে আয়তন বাড়ে, আয়তন মানে চাপ যখন কমে যায় আয়তন বাড়ে, বা আয়তন যখন কমে যায় চাপ বাড়ে, এরকম কি হয়? দেখো কতগুলো একটা আমি বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। তোমরা জলের মধ্যে অনেকে হয়তো পুকুরে বা নদীতে স্নান করেছে, যখন ডুব মারবে, ডুব মেরে নিচে দেখবে একটা মুখ দিয়ে একটু ছোট্ট একটু যদি হাওয়া ছাড়ো, এই হাওয়াটা যখন উপরে উঠবে, জলের মধ্যে যদি ট্রান্সপারেন্ট জল হলে পরে দেখাই যায়, ঘোলা জল হলে বুঝতে পারবে না, ভালো যদি জল হয়ে থাকে তাহলে তুমি স্পষ্ট বুঝতে পারবে, দেখবে যত বিন্দুটা উপরে উঠছে তার উপরে চাপটা তত কমে যাচ্ছে, ওই যে বুদবুদ যেটা উঠছে সেটার আয়তন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এবং জলের শেষ মাথায় গিয়ে একটা বড় আকৃতি হচ্ছে। অর্থাৎ যেটা তুমি ছাড়ছিলে ছোট্ট একটা বায়ুটা প্রথমে এরকম, জলের যত উপরে উঠছে তত বড় হচ্ছে, শেষ অবস্থা গিয়ে এই ছোট্ট বায়ুটা এইরকম আকৃতি নিয়ে নেয়। এইটা হচ্ছে কি, তার মানে কি, যত জলের উপরে যাচ্ছে জলের চাপটা তত গভীরতাটা ততটা কমে যাচ্ছে, তার উপরে জলের চাপটা কমে যাচ্ছে, তাই আয়তনটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বাস্তব উদাহরণ। এইবার তোমরা বলতে পারো এরকম করে, স্যার একটা ঘটনা আমরা দেখছি যে আমরা একটা টিউব নিলাম, একটা বেলুন নিলাম, বেলুনে যখন আমি ফু দিচ্ছি বা একটা টিউবে যখন ফু দিচ্ছি, একটা মোটরসাইকেলে পাম্প করে যাচ্ছি, তখন তার একই সাথে আয়তনটাও বাড়ছে চাপটাও বাড়ছে। বেলুনে ফু দিচ্ছি তার আয়তনটাও বাড়ছে চাপটাও বাড়ছে। তার আপনি তো বললেন আয়তন বাড়লে চাপ কমে, চাপ বাড়লে আয়তন কমে, এটা কেমন করে হলো? তাহলে এইখানটায় একটা জিনিস আমাদের লক্ষণীয়, আমাদের কিন্তু বলে দিয়েছিল বয়েল দুটো জিনিস ধ্রুবক থাকবে, একটা হচ্ছে কি টেম্পারেচার, আর একটা হচ্ছে মাস। মাস আর টেম্পারেচার, তুমি ফু দিচ্ছ তার মানে প্রতি মুহূর্তে তোমার বাতাস যাওয়ার যে পরিমাণটা সেটা বেড়ে যাচ্ছে, আর বেড়ে গেলে কি হচ্ছে, মাসটা তো পরিবর্তন হচ্ছে। প্রথমে ছিল একটু মাস, পরে আরবার মাস দিলে, তাহলে তো এখানে তো বয়েলের সূত্রটা প্রথমেই তুমিই তো মানলে না, তাহলে এই বয়েলের সূত্র এখানে সেই জন্যই মানছে না। বোঝা গেল নিশ্চয় আমার এই উদাহরণটা? এই জন্য ওখানে চাপ এবং আয়তন দুটোই একসাথে বাড়ছে। নেক্সট আমরা দ্বিতীয় সূত্র হিসাবে আসছি। আমি এবার কি সূত্রটাই আসবো, এইবার চার্লসের সূত্র আসলাম। তাহলে বয়েলের সূত্র মোটামুটি ভাবে আমার মনে হয় তোমরা অনুধাবন করতে পারলে। এবার আমি চার্লসের সূত্র আসছি। চার্লস বললো কি, চার্লস কিন্তু এইখানটায় বললো ও টেম্পারেচারটাকে চেঞ্জ করে দিল, অর্থাৎ টেম্পারেচারটাকে যদি আমি কমা বাড়া করি তাহলে কি হয়। চার্লস বলল যে নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন ছিল তার 1/273 গুণ বৃদ্ধি বা হ্রাস। বিষয়টা আমি এলাবোরেট করছি একটু লিখে লিখে। ধরে নিচ্ছি কোনো একটা গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল V0, প্রাথমিক আয়তন এটা ছিল কি V0 ছিল। এইবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বাড়বে, আয়তন বাড়বে কতখানি? আগে ছিল V0, চার্লস বলল তার 1/273, প্রথম 0 ডিগ্রিতে যা ছিল তার 1/273, অর্থাৎ V0 × 1/273 সমান কি হয়ে গেল? V0/273। মোটামুটি বোঝা গেল V0/273 বাড়বে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, মোট আয়তন হবে কত? মোট আয়তন হবে কতখানি? আগে ছিল কত? V0, এটা প্রাথমিক স্টেজে ছিল V0 ছিল,
এখন বাড়লো কত, এতটা বাড়লো, এইটা বেড়ে গেছে, তাহলে এটা কত হলো v0/273। তাহলে আমরা এখান থেকে কমন নিলাম v0 1 প্লাস 1/273। নিঃসন্দেহে বোঝা গেল। আমি আশা করছি যে v0 1 প্লাস 1/273। এইবার দেখো একটা কথা, এইটা 1 ডিগ্রি, এটা যদি 2 ডিগ্রি করি, 2 ডিগ্রি সি যদি করি, তাহলে ব্যাপারটা কি রকম দাঁড়াবে? এটা সমান সমান কি হয়ে যাবে v0, অর্থাৎ এখানটায় আমি বলবো টোটাল আয়তন আমি যদি v2 করে দিই, এটা করলাম কি v1, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন, এটা v2 যদি করি তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন, এখানে v0 থাকছে 1 প্লাস 1 এর জায়গায় 2/273। এটা যদি আমি vt করে দিই তাহলে এটা কি হয়ে যাবে v0 ইন্টু 1 প্লাস t/273। আশা করি বোঝা গেল। অর্থাৎ চার্লস এটা বলল প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তন 1/273 গুণ বাড়বে। ঠিক রিভার্সটা কি রকম? অর্থাৎ যদি আয়তনটা আমি তাপটা যেমন বাড়াতে পারি, তাপটা তো কমাতেও পারি। 0 থেকে 1 2 3 4 করছি, আবার প্রথমেই ছিল 50, আমি আবার 49 48 47 1 করে কমাচ্ছি, তাহলে কি হয়ে যাবে এই প্লাসটা জাস্ট মাইনাস, আর কিচ্ছু করতে হবে না, প্লাসটা জাস্ট মাইনাস, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আয়তন যেমন বাড়বে ছিল, এই ক্ষেত্রে যদি আমরা কমাই তাহলে এই বাড়বেটা হয়ে যাবে কি কমবে, কমবে, একই জিনিস। এই জায়গাটা খালি প্লাসটা হয়ে যাবে, তাহলে আয়তন হবে, তাহলে মোট আয়তন হবে v0 মাইনাস v0/273, কমন নিলে মাইনাস 2, এটা v অফ -1, v অফ -2, v অফ -t, এটা উঠে গেল v0, এটা উঠে গেল 1 মাইনাস t/273। এইবার দেখো একটা মজার জিনিস এখানটা হচ্ছে, মজার জিনিসটা বলছে কি, আমরা এখানটায় পেলাম চার্লসের সূত্র থেকে আমরা মোটামুটি ভাবে একটা সূত্র পেলাম। অঙ্কের দিক থেকে যদি দেখি তাহলে কি সূত্রটা পেলাম, আমরা সূত্রটা লিখলাম vt ইজ ইকুয়াল টু v0 ইন্টু 1 প্লাস মাইনাস t/273। এইবার এই টিটা যদি -273 হয়ে যায়, একই কথা, -273 যদি হয়ে যায় তাহলে আয়তনটা কমবে, আমরা প্লাস মাইনাস তখন সেই ক্ষেত্রে এখানে মাইনাস লিখেই আমি করতাম, তাহলে পরে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলছি v অফ -273, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে v0 ইন্টু 1 মাইনাস 273/273। মজাটা কি হচ্ছে দেখো তো, v0 ইন্টু 1 মাইনাস 273 দিয়ে 273 কে কাটলে 1 মাইনাস 1, তাহলে আমাদের কি ছিল v0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ অঙ্কের ভাষায় বলছে, সরি এখানে 3, অঙ্কের ভাষায় বলছে v অফ -273, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা পৌঁছাতে পারি কোনো সময়ে, তাহলে গ্যাসের আয়তনটাই শূন্য হয়ে যাবে, গ্যাসের কোনো অস্তিত্বটাই আর প্রায় থাকছে না। যদিও এটা পুরোপুরি বাস্তবে অনেক সময় হয় না, কিন্তু এটা ঘটে। অর্থাৎ এটা চার্লস বলছে। আর চার্লসের এই ঘটনাকে কেন্দ্র করে একটা ধারণা হলো যে এই যখন শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এই উষ্ণতাকে আমরা কেস করে আমরা কি করব, একটা এটাকে নাম দিব পরম শূন্য উষ্ণতা। আমি পরম শূন্য উষ্ণতার ধারণাটা একটু আসছি, একটা জিনিস তোমাদের করে দেখাই। তাহলে দেখো তোমরা স্কেলগুলো, তাপমাত্রা স্কেলগুলো কিভাবে নির্ধারণ করা হয়, তোমরা একটু সেটা পুরোনো জিনিস আমি একটু রিভার্স করছি। দেখো আমরা সাধারণত তাপমাত্রা স্কেলগুলো নির্ধারণ করি কিভাবে, যে প্রথমে জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে ওপরের তাপমাত্রা। আর একদম জল জমে যখন বরফে পরিণত হচ্ছে সেটা নিচের ধরি। এইটা ধরে নাও একটা থার্মোমিটার। এটা যখন জল জমে বরফে পরিণত হচ্ছে তখন এটাকে হিমাঙ্ক নাম দিলাম। হিমাঙ্কটা কত, এটাকে দিলাম 0। জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, এটাকে তখন স্ফুটনাঙ্ক বললাম। স্ফুটনাঙ্ক কত ধরে নিলাম এটাকে 100। তাহলে 0 থেকে 100 আমি এটাকে 100টা ভাগে ভাগ করলাম, থার্মোমিটার তৈরি হলো। এটা হিমাঙ্ক, এটা স্ফুটনাঙ্ক। ঠিক এইরকমই আবার আমি করলাম, আমি যখন জল জমে বরফে পরিণত হচ্ছে এটাকে দিলাম 32, আর যখন ফুটে বাষ্পে পরিণত হচ্ছে তখন দিলাম 212। মাঝখানে তাহলে কতগুলো ভাগ হলো, 180টা। এটা আর একটা থার্মোমিটার। এইটাকে নাম দেওয়া হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার।
আর এটাকে নাম দেওয়া হলো ফারেনহাইট থার্মোমিটার। তোমরা এর আগে সেলসিয়াস এবং ফারেনহাইট থার্মোমিটার করে এসছো, জাস্ট থিমটা এটাই ছিল। এই একই জিনিস একে 180 ভাগে ভাগ করছিল, একে 100 ভাগে ভাগ করছিল। এই জন্য এখান থেকে তোমাদের একটা ছিল, ফর্মুলাটা ছিল এরকম, C/5 = F - 32/9। যাই হোক, যেটা এখানে নেই জন্য আমি এটাকে কেমন করে এটা আসে এটা করলাম না, তাহলে একটু লেট হয়ে যাবে। তাই আমি করছি কি, এইবার কেলভিন বলে একজন বিজ্ঞানী উনি আসলেন, উনি এসে কি করলেন, উনি বলছে আরে তাপমাত্রা তো, আমি এই সেলসিয়াস থার্মোমিটারটাকেই নিলেন, তিনি ফারেনহাইটটা চিন্তাটা নিলেন না। ফারেনহাইটের চিন্তাটা না নিয়ে তিনি কি করলেন, তিনি একটা জিনিস করছেন, তিনি বললেন যে এটা তো একটা সেলসিয়াস থার্মোমিটার, এইখানটায় আমাদের হিমাঙ্কটা 0 ডিগ্রি থাকে। এইবার আমার গ্যাসীয় যদি করি, তাহলে অর্থাৎ মাইনাস, এইদিকে নিচে চলে আসছে -273, এই -273কে আমি যদি 0 ধরি, এখান থেকে আমি স্টার্ট করবো, আমি এখান থেকে করবো না, হিমাঙ্ক থেকে করবো না, -273কে স্টার্ট করে দিল 0। তাহলে হিসাব অনুযায়ী কি হচ্ছে, এটা যদি 0 হয়, একই ভাগে ভাগ যদি করি, তাহলে এই 0তে গিয়ে এটা কত হবে, 273। এইখানে যায়, যেটা আমাদের যেটা ছিল কত 100, এটা তাহলে কত হবে 373। এইভাবে তিনি যে থার্মোমিটার করলেন, সেটাকে নাম দিলেন উষ্ণতার পরম স্কেল বা পরম থার্মোমিটার, এটাকে নাম দিলেন। এই থার্মোমিটারটা জাস্ট সেলসিয়াসের আরেকটু বড় করে থার্মোমিটার করলেন। এখানে হিমাঙ্ক থেকে ছিল, এটা পরম শূন্য উষ্ণতা, আর যে উষ্ণতায় এই যে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে, সেই উষ্ণতাটাকে তিনি নাম দিয়ে দিলেন পরম শূন্য উষ্ণতা। আর এই যে থার্মোমিটার হলো কেলভিনের নাম অনুযায়ী এটাকে কেলভিন বলা হয়। আমরা যেমন এগুলোতে ডিগ্রি সি এরকম করে লিখতাম, কেলভিনের ক্ষেত্রে কিন্তু এই ডিগ্রি কথাটা আমরা ইউজ করব না, এটা একটু মাথার মধ্যে রেখে দিই। নেক্সট, তাহলে পারে আমরা এই থার্মোমিটার হয়ে গেল। ধরে নাও আমাদের এরকম ছোট্ট একটা অঙ্ক দিতে পারে, কোনো একটা তাপমাত্রা সেলসিয়াস থার্মোমিটারে 50 ডিগ্রি সি, 50 ডিগ্রি সি, তাহলে এটা কেলভিন থার্মোমিটারে কত হবে? কেলভিন থার্মোমিটার আর সেলসিয়াস থার্মোমিটারের মধ্যে সম্পর্কটা কি হয়ে যাবে? টি ডিগ্রি সি সমান সমান টি প্লাস 273। এই যে টি ডিগ্রিটা, এটা টি প্লাস 273, তাহলে এটা কত ডিগ্রি ছিল? 50 ডিগ্রি সি। 50 ডিগ্রি সি সমান সমান 50 প্লাস 273, তাহলে এটা হচ্ছে 3 7 5 12 2 323 কে হয়ে গেল সোজা। যদি এটা মাইনাস হয় তাহলে মাইনাস হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আমাদের এই তাপমাত্রা আমরা যখন অঙ্ক করব, জেনারেলি প্রত্যেকটা এই ফর্মুলা দিয়েই অঙ্ক করবো, অর্থাৎ এই 273 থেকেই আমাদের অঙ্কগুলো করতে হয়। অঙ্কগুলো যেদিন করাবো আমি সেদিন বলে দেবো এই জিনিসটা। এইবার আমি এই যে দুটো সূত্র আসলো আমাদের, চার্লসের সূত্র আর একটা আসলো বয়েলের সূত্র, এই দুটো সূত্রকে আমি একটু যোগসূত্র করে দেখাচ্ছি যে দুটো সূত্র মিলেমিশে কি ধরনের সূত্র হতে পারে। দেখো, প্রথম সূত্রটা বয়েলের সূত্র আসলো কি, ভি সমানুপাতিক 1/p যখন টি আর এম কনস্ট্যান্ট। চার্লসের সূত্র কি আসলো? চার্লসের সূত্র আসলো, ও বলল প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধিতে আয়তন বাড়বে, 1 ডিগ্রি কমালে কমবে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, ভি সমানুপাতিক টি যখন টি নয়, যখন পি আর এম কনস্ট্যান্ট। একটা মজার জিনিস আমি যেটা বলিনি এতক্ষণ অবধি, লক্ষ্য করে দেখো, দুটো সূত্রের মধ্যে কিন্তু একটা দারুণ মিল, দুটার ক্ষেত্রে কিন্তু এমটা কনস্ট্যান্ট, মাসটা কিন্তু দুটো। ভর যদি পরিবর্তিত হয়ে যায়, ভর যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু বয়েলের সূত্রে যেমন দেখালাম যে জিনিসটা মিলছে না, চার্লসের সূত্রেও কিন্তু সেম, ভরটা মিলবে না। তাহলে এই দুটো সূত্রকে আমরা যদি একত্রিত করি, তোমরা অনেকেই এখন ভেদ করে ফেলেছো, তাহলে ভেদ করলে বুঝতে পারবে যে এই দিকটা আমাদের বাঁ দিকটা 1 আছে, তাহলে ডান দিকটা কি হবে? ডান দিকটা সরাসরি তাহলে গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, 1 ও 2 নম্বর সূত্রকে একত্রিত করলে পাই এটাকে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার যদি দিই, 1 প্লাস 2 যদি করি, তাহলে আমরা কি পাবো? বাঁ দিকটা ভি সমানুপাতিক, প্রথমটা ছিল 1/p ইন্টু টি। এইবার কি হলো, যেহেতু টি গুণ হয়ে গেল, তাহলে পরে ভেদের সূত্র বলছে, তাহলে এই যে টি পি প্রত্যেকেই চলরাশি হয়ে গেল। এরা কিন্তু এর মধ্যে যারা ঢুকে গেল তারা তখন চলরাশি, আর এর বাইরে যারা থাকলো এমটা কনস্ট্যান্টই থাকলো। বাট যখন এখানে লিখবো, যখন T
টি পি চল, টিপি চল অর্থাৎ চলরাশি। চলরাশি কথাটার অর্থ হচ্ছে পরিবর্তনশীল, তাদের সবসময় পরিবর্তন, এই যে এর মধ্যে ঢুকে আছে মানে পরিবর্তনশীল। বা ভি সমান সমান, আমি একটা ধ্রুবক নিলাম, বলেছিলাম যে এটা উঠে গেলে ধ্রুবক আসবে, কে ইন্টু টি বাই পি। তার মানে কি হলো, অর্থাৎ আমার সূত্রটা কি দাঁড়ালো, কে টা ধ্রুবক, আগের মতো তোমাদের কে সমান সমান কনস্ট্যান্ট, হ্যাঁ কে সমান সমান কনস্ট্যান্ট, তাহলে পরে আমরা কোনাকুনি গুণ করলে পিভি ইজ ইকাল টু কেটি, বা পিভি বাই কে ইজ ইকাল টু, সরি পিভি বাই টি ইজ ইকাল টু কে। ফর্মুলাটা যদি ইলাবোরেটরি করি তাহলে কি হয়ে যাবে, P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2। এরকম করে এই ফর্মুলাটার উপর বেস করে আমরা এই যে এখানটায় যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটার উপর বেস করে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আছে। এবং একটা কথা বলে দিচ্ছি, এই বছরের জন্য এই ফর্মুলা থেকে একটা অঙ্ক আসার চান্স 99%। সুতরাং এইখান থেকে অঙ্কটাকে আমরা কেউ করবো না এরকম মনোভাব মাথাতে একদমই নেবে না। যাই হোক, আজকে আমি এই পর্যন্ত করছি, কারণ এর পরের দিন পরের অংশটুকু করবো, এইটুকু বলছি। তোমাদের কি কি অসুবিধা হচ্ছে, কি কি সুবিধা হচ্ছে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টস করবে, এবং এরপরে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করলে আমার বিশ্বাস যে তোমাদের এইটা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে বলে আমার মনে হয়। দেখো তোমাদের কি কি দরকার সেগুলো তোমরা কমেন্টস বক্সে লিখো। ধন্যবাদ।